আচ্ছা, তো আমরা যে কন্টিনিউয়াসলি আমাদের পেজ থেকে যে একটা চায়ের দোকানের লাইভ করি বা সবসময় চায়ের কথা বলি বা সবাইকে ইন্সপায়ার করি, এরা হচ্ছে তাদের এই চায়ের দোকান মিরপুর 13 নম্বর রাগেল সিটির সামনে। তো ওনারা মূলত হচ্ছে তিন বন্ধু একই বয়সের, তিন বন্ধু মিলে হচ্ছে একটা চায়ের দোকান শুরু করছে। তো তাদের আরেক বন্ধুর হচ্ছে আরেকটা বিজনেস আছে, সকাল থেকে একটা দুপুর পর্যন্ত অন্য একটা বিজনেস করে, এবং দুপুর থেকে চায়ের সরঞ্জাম সবকিছু রেডি করে বিকালবেলা থেকে চায়ের দোকানটা স্টার্ট করে। আজকে শুক্রবার, আজকে তাদের হচ্ছে বিজনেসের দিন, আজকে দোকান 3টার সময় ওপেন করে। তা আমার এখানে আয়সা খেজুরি টেজুরি দাওয়াত রক্ষা করতে গিয়ে 4টা বেজে গেছে, আজকে লেট 1 ঘন্টা। কিন্তু তাদের হচ্ছে বিগত সপ্তাহ বাকি 4-5 দিনের বেচে কিনা তারা আজকের দিনে করে ফেলে, মানে অন্যান্য দিন থেকে 2-3 গুণ বেশি বেচে কিনা করে। তো ওনারা শুরু করছে অল্প দিনই হয়েছে। ওনাদের হচ্ছে কুষ্টিয়ার যে বিখ্যাত পুরানোটি মালাই চা এবং বিভিন্ন রকমের কিছু চায়ের আইটেম। ওনারা এই চায়ের দোকানটা 3 বন্ধু ধরনের একটা সময় বেকার ছিল, তারা যে প্ল্যান পরিকল্পনা নিয়ে বিসমিল্লাহ নাইমে পড়ছে, এই জন্য এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, এটা আমরা ওয়েলকাম জানাই। যে আসলে এই যে একটা সাহস একটা সাহসিকতা, আমরা তো সবাই শুধু ভয় পাই যে আসলে উদ্যোক্তা হওয়াটা অনেক বেশি কঠিন, কিভাবে সিদ্ধান্ত নেব, কিভাবে শুরু করতে হলে অনেক টাকা পয়সা দরকার, জায়গা কোথায় পাবো, গাড়ি কিভাবে বানাবো, কিভাবে কোথায় থেকে ট্রেনিং পাবো। ওনারা কিন্তু ট্রেনিং ছাড়াই শুরু করছে, ওনারা কিন্তু কোথাও কোনো ট্রেনিং কোর্স ওনারা শুরু করে নাই। আর আমার পেছাকে থেকে দেখতো, আমি একদিন রাতে চা খেতে গিয়ে আমার সাথে কথা বলতেছে যে ভাই আপনার পেজ তো আমরা দেখি। তো ওনাদের সাথে মোটামুটি একটা ভালো পরিচয়, ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তো আমার কাছে মনে হয়েছে যে না, তারা দোকানটা দেওয়া খুব ভালো করতেছে এবং চেষ্টা করতেছে। তখন আমি পেজেতে একটু লাইভ ভিডিও করে দেওয়ার পরে তাদের মুখের কথা আছে, তাদের মোটামুটি ম্যাক্সিমাম কাস্টমার আমাদের লাইভ দেখা যায়, 80% কাস্টমার আমাদের পেজ দেখে লাইভ দেখা যাইতেছে। তো আমি আসলে কখনো কোনো প্রতিষ্ঠানে এভাবে লাইভ বা ভিডিও গত 2 বছর করছি কিনা আমার খুব একটা মনে পড়ে না। তাদেরকে যেভাবে করে আমার কথা হচ্ছে যে অনেকে মনে করে যে আমরা কোনো বড় বড় রেস্টুরেন্টগুলোতে গিয়ে ভিডিও লাইভ করি, ছোটো কোনো জায়গাতে করি না। আমার কথা হচ্ছে যে আমার তারা যদি একটা মানুষ একটু উপকৃত হয়, একটা উদ্যোক্তা তৈরি হয়, একটা মানুষ যদি কিছু করতে পারে, এখানে আমার লস আছে। তারা বিজনেসটা শুরু করছে কীভাবে জানো, কত টাকাতে শুরু করছে, তারা কিন্তু আমার সাথে ফ্রেন্ডলি সব বলে। তাদের যে গাড়িটা ফুডকার্টটা বানাইছে মাত্র 30,000 টাকায়। আপনারা তো অনেকেই শুধু প্ল্যান পরিকল্পনা আর বাজেটের জন্য বিজনেস শুরু করতে পারেন না। 30,000 টাকাতে ফুডকার্ট বানাইছে সব কিছু মিলে, আর আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলো লাগছে মাত্র 10,000 টাকার মতো। তাইলে ওনাদের 40,000 টাকা বিজনেসটা সেট আপ হয়ে গেছে। 10,000 টাকার একটা বাজার করছে, 50,000 টাকা পুঁজি নিয়ে শুরু করছে, কিছু ধার দেনা কইরা বিজনেসটা শুরু করছিল। কিন্তু তারা ধার দেনা পরিশোধ করে আলহামদুলিল্লাহ বিজনেস দিয়া যথেষ্ট একটা প্রফিট করতেছে। চায়ের বিজনেসও যথেষ্ট আসলে লাভবান বিজনেস, 50-50 প্রফিট থাকে। ওনারা একটা পুরো রুটি একটা মালাই চা বিক্রি করে, প্যাকেজ হচ্ছে 70 টাকা, এখন অফারে 50 টাকা পর্যন্ত খাওয়াইতেছে গত কয়েকদিন না, কালকে থেকে শেষ। এবং ও কিন্তু হচ্ছে পড়াশোনা করে। তুমি কিসে পড়ো? আমি অনার্সে পড়ি। অনার্সে পড়ে পড়াশোনার পাশাপাশি যে করতেছে। তো আসলে এই যে মানুষের আসলে ইচ্ছা শক্তি, একজন পড়াশোনার পাশাপাশি করতেছে, ওর আরেকটা বন্ধু হচ্ছে অন্য একটা বিজনেস করে ওইটার পাশাপাশি করতেছে, মানে ওনারা একাধিক কাজ করার পরেও বিজনেসটাকে রান করছে। 3 জন মিলে একটা দোকান চালাইতেছে, 3 জনে আলহামদুলিল্লাহ স্যাটিসফাই। তাদের পরিকল্পনা আরও শাখা তৈরি করবে, আরও শাখা বাড়াবে। কিন্তু এই যে 3টা মানুষ একটা ব্যবসা থেকে শুরু করছে, একটা ব্যবসা একটা দোকানের মধ্যে 2 জন মানুষ অনায়াসে খাটতে পারে, 2 জন মানুষ অনায়াসে করতে পারে। এই যে ইচ্ছা শক্তিটা, এটার জন্য কিন্তু তারা আমার কাছে আসেন এই ট্রেনিং নিতে। আপনারা অনেকে মনে করতে পারেন যে আমার কাছ থেকে ট্রেনিং নিলে হয়তো আপনারা সফল হয়ে যাবেন, সফল উদ্যোক্তা হয়ে যাবেন, বা আপনারা হয়তো বিজনেস দিয়ে ফেলবেন। বিষয়টা কিন্তু এরকম না। আমার কাছ থেকে কোর্স করলে আপনি উদ্যোক্তা হতে পারবেন বা সফল হতে পারবেন এমন কিছুই না। আমার কাছ থেকে ট্রেনিং নিলে আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন, অনেক ইনফরমেশন সহজে জানতে পারবেন, যেটা অনেক সময় লাগতো, অনেক কঠিন হইতো, বা নর্মালি কে কাউরে বললে আপনাকে বলতো না, সেই জিনিসটা অনেক ইজিলি আমি 15-16 বছর ধরে কষ্ট করে পরিশ্রম করে শ্রম দিয়ে একটা অভিজ্ঞতা অর্জন করছি। সেই অভিজ্ঞতাটা আপনার সাথে মাত্র একদিনের একটা ক্লাসের মধ্যে শেয়ার করে দিচ্ছি। তার মানে কি, আপনারা নর্মালি যদি একটা জিনিস 2 বছর কাজ করে যে অভিজ্ঞতাটা পাইতেন, সেটা দেখা গেছে একজন অভিজ্ঞতাটা 15 বছর অভিজ্ঞতাটা একটা ক্লাসের মাধ্যমে পাইয়া যাইতেছেন। কিন্তু এই যে সারাদিনের মোটিভেশন শুনলেন, ক্লাস করলেন, তারপরে বাসায় গিয়া ঘুম দিলেন আর চিন্তা ভাবনা করলেন, টেনশন করলেন, কী করবো, হতাশা বা ডিপ্রেশন, এগুলো করে কখনো উদ্যোক্তা হতে পারবে না। উদ্যোক্তা হওয়ার জন্য কি একটা ডেডিকেশন লাগবে, একটা গোল থাকতে হবে, একটা টার্গেট থাকতে হবে। যে রাতের বেলা প্ল্যান করছি আগামী 3 দিন 5 দিনের মধ্যে অমুক জায়গায় এই দোকানটা করবো, যে কোনোভাবে এটাকে আমাকে করতেই হবে।
আমরা যখন খাওয়াটাকে বাধ্যতামূলক মনে করি, আপনি যদি আপনার উদ্যোক্তা হওয়া বা কিছু করাটাকে এরকম বাধ্যতামূলক মনে করেন, আপনার পক্ষে সম্ভব 2-3 দিন অল্প সময়ে কিছু করা পসিবল। কিন্তু দেখেন, যে ছেলেটা রাগ করে বাসা থেকে বাইরে হয়ে চলে যায় কোথাও, সে ঠিকই 2 দিন 5 দিন 7 দিন 10 দিনের মধ্যে হয়তো 2-1 বেলা উপাস থাকে, রাস্তাঘাটে ঘুমায়, তারপরে 2-4 দিন সপ্তাহ 10 দিন পরে ঠিকই তার খাবারের যোগান হয়ে যায়, ঠিকই তার ঘুমানোর জায়গা হয়ে যায়, একটা কাজের জায়গা হয়ে যায়। কারণ কি, সে রাগ জিত করে বাসা থেকে বেরোয় আসছে। রাগ জিতের থেকে তার কিন্তু একটা পরিকল্পনা, সেটা প্ল্যান করছে, আমাকে সার্ভাইভ করতে হবে, বেঁচে থাকতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে, থাকার জায়গা করতে হবে, ইনকামের ব্যবস্থা করতে হবে, পকেট খরচ দেওয়ার মতো কেউ নাই। তাইলে কি আমার সব কিছু সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, নিজেকে নিজে প্রস্তুত করতে হবে, সব কিছু নিজের খরচ নিজেই যোগাইতে হবে। কিন্তু যখন আমাদের কাছে চারপাশে ব্যাকআপ থাকে, কোনো রকম চলার মতো অবস্থা ব্যবস্থা থাকে, যে আমি আমার ফ্যামিলির মা বাবা আছে, বড় ভাই আছে, বা সেভিংস ব্যালেন্স আছে, বা কোনো জায়গা থেকে কিছু আর্নিং আসে, মানে ব্যাকআপ প্ল্যান আছে, তখনই আমরা আসলে একটু পিস পাওয়া যায়, মানে 100% এফোর্ট দিই না। আমাদের কাছে যখন এক্সট্রা ব্যাকআপ প্ল্যান থাকে, তখন আমরা আসলে 100% এফোর্ট দিই না যে আমরা এটা করব বা এটা করতেই হবে, যে কোনো মূল্যে আমাকে জয় হতেই হবে। ওই যে কাশ্মীরের যুদ্ধই তো ছিল, ওই যে জাহাজগুলো যে পুড়ে ফেলছিল, কাশ্মীরের ছিল নাকি না মিশরের একটা যুদ্ধ আছে না, ইসলামিক, যে মিশরের যুদ্ধ, মিশরের যুদ্ধের মধ্যে কি হয়েছিল আমি পুরোপুরি ঘটনা জানি না, যেটুকু মনে হয়েছিল যে মুসলিম ওনারা যুদ্ধ করতে আসছিল, ওনারা যে জাহাজ দিয়ে আসছিল, পারে নামার পরে দেখছে যে তাদের যে শত্রুপক্ষ সংখ্যায় অনেক বেশি আর ওনারা সংখ্যায় অনেক কম। ওনারা কি করছিল, যে নিজেদের যে পারে আসার যে জাহাজগুলো আগুন দিয়ে পড়ে দিছিল। কেন পড়ে দিছিল? যে পিছনে ফিরে যাওয়ার বা কোনো ব্যাকআপ প্ল্যান রাখে নাই, ব্যাক করার কোনো